আকাশে ওড়ার স্বপ্নটা কিন্তু আমাদের আজকের না, তাই না? হাজার হাজার বছর ধরে মানুষ মেঘ ছুঁয়ে দেখার, নিজের চেনা সীমানা পেরিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছে। আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটি প্রাচীন গ্রিক মেথ নিয়ে কথা বলবো, যেখানে এই অসাধারণ স্বপ্নটাই শেষমেশ এক ভয়ঙ্কর ট্র্যাজেডিতে রূপ নিয়েছিল। গল্পটা এক বাবা, এক ছেলে আর মোম ও পালক দিয়ে বানানো দুজোড়া ডানার। অনেকেই হয়তো বুঝতে পেরেছেন, এটি ইকারুসের গল্প, সেই ছেলেটি যে চীনা উড়তে উড়তে সূর্যের বড্ড বেশি কাছাকাছি চলে গিয়েছিল। তো চলুন মূল ঘটনা আর এর পিছনের গভীর দর্শনটা একটু ঘেঁটে দেখি। গল্পটা শুরু করার আগে একটা দারুণ আইরেনি বা পরিহাসের কথা বলি। ইকারুসের গল্পটা পুরোপুরি বুঝতে হলে কিন্তু প্রথমে তার বাবা ডেডেলাসকে বুঝতে হবে। ভাবলে অবাক লাগে, ডেডেলাস ছিলেন এমন মাপের একজন জিনিয়াস, যিনি নিজেরই তৈরি করা সর্বকালের সেরা মাস্টারপিস, মানে এক ভয়ঙ্কর গোলকধাঁধার ভেতরেই বন্দী হয়ে পড়েছিলেন। নিজের অসাধারণ প্রতিভাই যেন শেষমেশ তার সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়িয়েছিল। ডেডেলাসের ব্যাকগ্রাউন্ডটা একটু জানা যাক। তিনি কিন্তু প্রাচীন ক্রিট দ্বীপের কোনো সাধারণ মানুষ ছিলেন না। একাধারে উদ্ভাবক, স্থপতি, ভাস্কর আর দারুণ এক প্রকৌশলী ছিলেন। রাজা মিনোস তাকে দিয়ে একটা ল্যাবেরিন্থ বা গোলকধাঁধা বানিয়েছিলেন। এর পেছনের কারণটা হলো, এর ভেতরে বন্দী ছিল অর্ধেক মানুষ আর অর্ধেক ষাঁড়ের রূপধারী সেই ভয়ঙ্কর দানব মিনোটর। কিন্তু গণ্ডগোলটা বাধল তখন, যখন ডেডেলাস অ্যাথেন্সের হিরো থিসিয়াসকে একটা সাধারণ সুতো ব্যবহার করে এই গোলকধাঁধা থেকে পালাতে সাহায্য করলেন। রাজা মিনোস তো প্রচণ্ড ক্ষিপ্ত, আর শাস্তিস্বরূপ ডেডেলাস আর তার তরুণ ছেলে ইকারুসকে ওই গোলকধাঁধাতেই কারাবন্দী করে রাখলেন। এখন এই বন্দি অবস্থায় বাবা আর ছেলের সামনে এক অদ্ভুত সংকট এসে হাজির হল। পালানোর তো কোনো উপায় নেই, কারণ দ্বীপের চারপাশের বিশাল সমুদ্রের পুরোটাই রাজা মিনোসের কড়া নিয়ন্ত্রণে। কোনো জাহাজ চুরি করে পালানো একেবারেই অসম্ভব। যখন পালানোর জন্য সামনের মাটি আর সমুদ্রের পথ চিরতরে বন্ধ হয়ে যায়, তখন মানুষের জন্য আসলে একটাই রাস্তা খোলা থাকে, আর সেটা হলো ওপরের দিকে, মানে আকাশ। এই যে সীমানা ছাড়িয়ে যাওয়ার আকাঙ্ক্ষা, এটা কিন্তু আমাদের রক্তেই মিশে আছে। ডেডেলাসের ওই কৃত্রিম দানা তৈরির পৌরাণিক ঘটনাটা নিছকই কোনো গল্প নয়। এটা মূলত মানুষের যুগ যুগ ধরে নতুন কিছু আবিষ্কার করার যে অদম্য স্পৃহা, তারই একটা প্রতিফলন। একটু ভেবে দেখলে বোঝা যায়, প্রাচীন যুগের সেই মোমের ডানার আইডিয়া থেকেই তো পরবর্তীতে আবিষ্কারের যুগে মানুষ বিশাল সমুদ্র পাড়ি দিয়েছে, দুর্গম পর্বতশৃঙ্গ জয় করেছে, আর আধুনিক যুগে এসে তো মহাকাশ পর্যন্ত জয় করা সম্ভব হয়েছে। ইকারুসের গল্পটাকে তাই আমাদের এই আকাশ ছোঁয়ার অদম্য ইচ্ছার প্রথম রূপক বলা যেতে পারে। এবার সেই আইকনিক দৃশ্যটার কথা একটু কল্পনা করা যাক। এমন একটা সময়ের কথা বলা হচ্ছে, যখন মানুষ প্লেন তো দূরের কথা, আকাশে ওড়ার কোনো যন্ত্রের কথাই কল্পনা করতে পারত না। সেই যুগে দাঁড়িয়ে একজন মানুষ কৃত্রিম ডানা তৈরি করছেন। ডেডেলাস অত্যন্ত সাবধানে পাখির পালকগুলো জোগাড় করলেন, তারপর সেগুলোকে সুতো দিয়ে বেঁধে মোম দিয়ে নিখুঁতভাবে আটকে দিলেন। তৈরি হল দুজোড়া ডানা। মেথোলজি হলেও উদ্ভাবনের ইতিহাসে এই কনসেপ্টটা আক্ষরিক অর্থেই একটা অভাবনীয় ব্যাপার ছিল। ওরা ঠিক আগেই ডেডেলাস তার ছেলেকে খুব সিরিয়াস একটা ওয়ার্নিং দিয়েছিলেন। গ্রিক মেথোলজিতে এটা ভীষণ বিখ্যাত একটা সতর্কবাণী। তিনি ইকারুসকে পই পই করে বলে দিয়েছিলেন যেন সে কোনো চরম পন্থায় না যায়। সমুদ্রের খুব কাছাকাছি নিচ দিয়ে উড়লে আর্দ্রতায় পালক ভারী হয়ে যাবে, আবার খুব ওপর দিয়ে উড়লে সূর্যের প্রবল তাপে মোম গলে যাবে। ডেডেলাসের পরিষ্কার উপদেশ ছিল মধ্যপন্থায় থাকার, মানে নিরাপদ সীমানার ভেতরে থাকার। একদিকে চরম উচ্চাকাঙ্ক্ষার বিপদ, অন্যদিকে নিরাপদ সীমানার স্বস্তি। কিন্তু সত্যি বলতে, চরম উচ্চাকাঙ্ক্ষার সামনে মানুষ কি কখনো ওই নিরাপদ সীমানায় আটকে থাকতে পেরেছে? উড্ডয়ন ও পতন, মেঘের রাজ্যে আরোহণ। এবার গল্পের একদম ক্লাইম্যাক্সে চলে আসা যাক। সেই অসাধারণ মুহূর্ত, যখন পিতা আর পুত্র তাদের সেই মানবসৃষ্ট ডানা মেলে বিশাল নীল সমুদ্রের ওপর দিয়ে শূন্যে ভাসতে শুরু করলেন। উড়তে উড়তে ইকারুসের অনুভূতিটা একবার কল্পনা করা যাক। প্রথমবারের মতো সে এমন এক অদ্ভুত আর অভূতপূর্ব স্বাধীনতার স্বাদ পেল, যা ভাষায় প্রকাশ করা যায় না। নিচে বিশাল সমুদ্র, চারপাশে মেঘের ভেলা, আর মাথার উপর উজ্জ্বল সূর্য। এই পরম স্বাধীনতার অনুভূতি তাকে এতটাই মাতোয়ারা করে দিল যে বাবার দেওয়া সেই গুরুত্বপূর্ণ সতর্কবার্তার কথা সে পুরোপুরি ভুলে গেল। সে ধীরে ধীরে ওপরের দিকে, মানে আরও সূর্যের কাছাকাছি উড়তে শুরু করল। নিচ থেকে ডেডেলাস তো পাগলের মতো চিৎকার করে ছেলেকে নিষেধ করছিলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ইকারুস বড্ড উঁচুতে চলে গেছে। সূর্যের প্রখর তাপে ডানার মোম গলতে শুরু করল।
একে একে পালকগুলো খসে পড়তে লাগল। ইকারুস হঠাৎ বুঝতে পারল সে আর উড়ছে না। মাধ্যাকর্ষণ তাকে প্রচণ্ড বেগে নিচের দিকে টেনে নিচ্ছে। আকাশ থেকে সোজা নিচে উত্তাল সমুদ্রের বুকে আছড়ে পড়ে ডুবে গেল সেই তরুণ। যে সাগরে সে প্রাণ হারিয়েছিল, পরবর্তীতে সেটি তার নামেই ইকারিয়ান সাগর হিসেবে পরিচিতি পায়। এই পুরো ঘটনার সবচেয়ে মর্মান্তিক দিকটা হল ডেডালাস কিন্তু বেঁচে গিয়েছিলেন। তিনি নিরাপদে সিসিলিতে পৌঁছাতে পেরেছিলেন ঠিকই, কিন্তু নিজের জীবনের সবচেয়ে বড় বোঝাটা তাকে সারা জীবন বয়ে বেড়াতে হয়েছিল। নিজের চোখের সামনে সন্তানের করুণ মৃত্যু। তার নিজের হাতে শ্রেষ্ঠ আবিষ্কারটাই তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি ডেকে এনেছিল। এই ঘটনার পর ডেডালেস আর কখনোই আগের মতো হতে পারেননি। মিথের বিশ্লেষণ, অর্থ এবং প্রতীকী তাৎপর্য। ইকারুসের গল্পটা কিন্তু শুধুই একটা মর্মান্তিক উপাখ্যান নয়, এর ভেতরে লুকিয়ে আছে চমৎকার সব প্রাচীন নৈতিক শিক্ষা আর গভীর দর্শন। চলুন এবার একটু তলিয়ে দেখি এই প্রাচীন উপাখ্যানটি আসলে কি বার্তা দেয়, আর এর ভেতরের উপাদানগুলো কিভাবে এক একটা শক্তিশালী প্রতীক হিসাবে কাজ করে। প্রাচীন গ্রিকরা এই গল্পটিকে একদম স্পষ্ট একটা সতর্ক বার্তা হিসেবে দেখত। তাদের দর্শনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শব্দ ছিল হুব্রিস বা চরম অহংকার। এই বিপজ্জনক অতি আত্মবিশ্বাসের সোজা অর্থ হল মানুষ যদি তার নিজস্ব সীমাবদ্ধতা ভুলে গিয়ে দেবতাদের সমকক্ষ হওয়ার দুঃসাহস দেখায়, তবে তার পতন একেবারে অনিবার্য। ইকারুসের ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটেছিল। সে তার মানবীয় সীমা ভুলে সূর্যের খুব কাছে যাওয়ার চেষ্টা করেছিল, আর তাই প্রকৃতি চরম পরিণতি দিয়ে তাকে তার আসল জায়গাটা চিনিয়ে দিয়েছিল। এই গল্পের পড়তে পড়তে লুকিয়ে থাকা লেয়ারগুলো দেখলে সত্যি অবাক হতে হয়। যেমন ধরুন ডানাগুলো, এগুলো কেবল ওড়ার যন্ত্র নয়, এগুলো স্বাধীনতা, উচ্চাকাঙ্ক্ষা আর মানুষের সীমানা অতিক্রম করার তীব্র বাসনার প্রতীক। অন্যদিকে সূর্য হল সেই অধরা পূর্ণতা বা ঐশ্বরিক শক্তি, যাকে ছোঁয়া মানুষের জন্য ভীষণ বিপজ্জনক। আর নিচে থাকা সমুদ্র, এটি হল নির্মম বাস্তবতা আর মরণশীলতার প্রতীক। সমুদ্র যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে চরম অহংকার আর ভুলের পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। আধুনিক দৃষ্টিকোণ, মানুষের উচ্চাকাঙ্ক্ষার এক নায়ক। প্রাচীন গ্রিকরা যা ভেবেছিল, আজকের দিনে দাঁড়িয়ে আমরাও কি ইকারাসকে ঠিক একইভাবে দেখি? চলুন প্রাচীন ওই সতর্ক বার্তার দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে এসে আধুনিক যুগে চিন্তাধারায় একটু চোখ বোলানো যাক। আধুনিক বিশ্লেষকরা কিন্তু ইকারসকে মোটেও বোকা বা শুধু অহংকারী মনে করেন না, বরং তাদের মতে সে হল মানুষের চূড়ান্ত স্বাধীনতার প্রতীক। অসম্ভবকে সম্ভব করার যে চিরন্তন মানবীয় আকাঙ্ক্ষা, ইকারুস যেন তারই রূপক। সে ওই কয়েক মুহূর্তের জন্য এমন এক স্বাধীনতা উপভোগ করেছিল যা এর আগে কেউ স্বপ্নেও ভাবেনি। ইকারসের এই ভয়ডরহীন স্পৃহাই কিন্তু পরবর্তীতে মানুষকে পর্বত জয় করতে, বিশাল মহাসাগর পাড়ি দিতে আর আজকে দিনে মহাকাশে উপগ্রহ পাঠাতে উদ্বুদ্ধ করেছে। রেনেসার প্রতিফলন, ইকারুসের পতনসহ দৃশ্যপট। শুধু সাহিত্যেই নয়, শিল্প ও সংস্কৃতির জগতেও এই মিথের দারুণ প্রভাব রয়েছে। চলুন রেনেসা যুগের অত্যন্ত বিখ্যাত একটি চিত্রকর্মের মাধ্যমে ইকারুসের গল্পটি কিভাবে সম্পূর্ণ ভিন্ন এক আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে সেটা একটু দেখে নিই। পেইন্টিংটির নাম ল্যান্ডস্কেপ উইথ দ্য ফল অফ ইকারাস, কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল এই বিখ্যাত চিত্রকর্মটিতে ইকারাসকে প্রায় দেখাই যায় না। ভালো করে খেয়াল করলে সমুদ্রের এক কোণায় শুধু পানিতে ডুবে যাওয়া দুটো পা চোখে পড়ে। এখন প্রশ্ন হল, যার নামেই পেইন্টিং, সেই কেন এখানে এত গুরুত্বহীন? কেন তাকে প্রায় অদৃশ্য করে রাখা হলো? এর উত্তরটা লুকিয়ে আছে একটা দারুণ এবং একই সাথে গা শিউরে ওঠা বৈপরীত্যের মাঝে। চিত্রশিল্পী অত্যন্ত সচেতনভাবে এই মাইক্রো থেকে ম্যাক্রো লেভেলের কন্ট্রাস্টটা তুলে ধরেছেন। একদিকে একজন মানুষের জীবনে ঘটে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ট্র্যাজেডি, সে আকাশ থেকে ছিটকে পড়ে মারা যাচ্ছে, অথচ সমাজ বা চারপাশের পৃথিবী তার এই পতন নিয়ে একেবারেই চিন্তিত নয়। কৃষক তার আপন মনে জমিতে চাষ করে যাচ্ছে, জাহাজ তার গন্তব্যে এগিয়ে চলেছে। এটি চমৎকারভাবে ফুটিয়ে তোলে যে ব্যক্তি মানুষের আকাশ ছোঁয়া উচ্চাকাঙ্ক্ষা আর চরম পরিণতি সমাজের এই বৃহত্তর বাস্তবতার কাছে আসলে কতটা তুচ্ছ। চূড়ান্ত দর্শন, বোকামি নাকি মানবীয় প্রকৃতি? আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। মানব প্রকৃতি, আমাদের বেপরোয়া স্বভাব আর অধরাকে ছোঁয়ার যে সম্পর্ক, চলুন সেটাকে এক নজরে বুঝে নেওয়ার চেষ্টা করি।
ইকারুস হয়তো বেপরোয়া ছিল, হয়তো তার পদক্ষেপ ছিল বোকামিতে ভরা, কিন্তু সে যা করেছিল সেটাই আসলে একেবারে খাঁটি মানবীয় প্রকৃতি। কারণ আমরা সবসময়ই এমন কিছু ছুঁতে চাই যা আমাদের নাগালের বাইরে, আর এই দুঃসাহস দেখাতে গিয়ে যুগে যুগে মানুষের পতনও হয়েছে। কিন্তু ইতিহাস সাক্ষী দেয়, শত পতন আর ট্র্যাজেডির পরও মানুষ কখনোই আকাশের দিকে, ওই জলজলে সূর্যের দিকে তাকানো বন্ধ করেনি। তাই সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, আসল ট্র্যাজেডি কি ওই ডানা গলে সাগরে পড়ে যাওয়ার মাঝে, নাকি ডানা তৈরি করে অনন্ত আকাশে ওরা সাহসটাই না দেখানোর মাঝে?